পাড়ার বন্ধ মুদি দোকানের সামনে দাঁড়িয়ে দুজন খরিদ্দার নিজেদের মধ্যে কথা বলছে। কি ব্যাপার বলো তো, মোহনদা তো দেখছি এবেলাতেও দোকান খোলে না। কিছুক্ষণ থেমে প্রথম খরিদ্দার আবার দ্বিতীয় খরিদ্দারকে উদ্দেশ্য করে বলে, এভাবে সকাল বিকেল দোকান বন্ধ রাখলে আমরা কোথায় যাব বলুন তো দাদা? পাড়াতেই একটা মাত্র মুদির দোকান, সেটাও কাল বিকেল থেকে বন্ধ। এদিকে গিন্নি মাথা খাচ্ছে চা পাতা আনার জন্য। এইটুকু একটা চা পাতার জন্য কি আর বড় বাজারে যাওয়া সম্ভব? আরে 2 গলি পরেই তো মদনদার বাড়ি, একবার বাড়ি থেকে ডেকে আনলেই তো হয়। সেই ভালো ভালো, চলুন তো। অল্প কিছুটা পথ হেঁটে তারা মোহন রায়ের বাড়ির সামনে পৌঁছল। সাদা রঙের দোতলা বাড়ি। রাস্তা থেকেই বাড়ির সদর দরজা উঠে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে তারা মোহনবাবুকে ডাকতে শুরু করল। মোহনদা, মোহনদা বাড়িতে আছে? তাদের জোর গলায় ডাকাডাকি শুনে মোহন রায়ের পাশের বাড়ি থেকে একটি ভদ্র মহিলা বের হয়ে এসে বলল, কি হয়েছে? ভর সন্ধেবেলায় এত হাঁকডাক কিসের? দেখুন না বৌদি, মোহনদা এ বেলাতেও দোকান খোলেনি, তাই ডাকতে এসেছিলাম। দাঁড়ান আপনারা, আমি দেখছি। এই বলে কামিনী দেবী সদর দরজায় একটু ঠেলা দিতেই দরজা খুলে গেল। এ কি, দরজা তো খোলা। এরপর দরজা সরিয়ে কামিনী দেবী মোহনবাবুর বাড়ির ভেতরে চলে গেল। এ তো স্পষ্টই বোঝা গেল মোহনবাবুর বাড়িতে কামিনী দেবীর ভালোই আনাগোনা রয়েছে। কিছুক্ষণ পর কামিনী দেবী বাড়ির ভেতর থেকে সজোরে চিৎকার করে উঠলেন, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। শুনতে থাকুন আজকের গল্প ঋষিকেশ সিরিজের লেখক চয়ন সাহার কলমে রক্ত যৌবনিকা। পুজোর আর মাত্র 1 সপ্তাহ বাকি। গত মাসে সব মিলিয়ে ওই গোটা 6 মাসিক পত্রিকা থেকে লেখার অর্ডার এসেছিল আমার কাছে। কাজের চাপে গত 1 মাস যাবৎ শ্বাস নেওয়ারও অবকাশ পাইনি, তাই গতকাল সারা রাত জেগে লেখার কাজ শেষ করে আজ সকালে গিয়ে সব লেখা জমা দিয়ে এসেছি। পাবলিশার্স আরও একটা লেখার অনুরোধ করলেও সেই অনুরোধ আমি রাখতে পারিনি, কারণ আমাকে আজ যেতে হবে ঋষিকেশের কাছে। গত 1 দিন হলো ঋষিকেশের হাতে একটি নতুন কেস এসেছে, তাই ঋষিকেশ প্রতিবারের মতো এবারেও তার অবৈতনিক সহকারী পদে আমাকে নিযুক্ত করেছে। তাই আমিও একটি রোমাঞ্চকর তদন্তের সাক্ষী হওয়ার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত না করে বেরিয়ে পড়লাম ঘটনাস্থলের উদ্দেশ্যে। ঋষিকেশ সকালেই সেখানে পৌঁছে গেছে। আমি একটি ট্রামে করে দামোদর লেনে এসে সেখান থেকে পায়ে হেঁটে বীরনগরের দিকে যেতে শুরু করলাম। বড় রাস্তা থেকে নেমে 2 নম্বর গলিতে সাদা দোতলা বাড়ি, সেখানেই ঋষিকেশ আমাকে আসতে বলেছে। দামোদর লেন জায়গাটা প্রাতঃভ্রমণের জন্য একটি আদর্শ জায়গা। পাড় বাঁধানো একটা দিঘি আর কৃষ্ণচূড়া গাছে আচ্ছন্ন একটা সোজা রাস্তা। গাড়ি ঘোড়া নেই বললেই চলে। স্নিগ্ধ পরিবেশ, তার উপর আজ আকাশে মেঘ করেছে, তাতে যেন জায়গাটা আরো মায়াবী হয়ে উঠেছে। কিছু পথিক যাওয়ার পথে কিছুক্ষণ দাঁড়িয়ে নিজেকে এই অপরূপ সৌন্দর্যের সাক্ষী করছে, কিন্তু আমার চোখ দুটো যেন এই সব সৌন্দর্য ছাপিয়ে আরো বড় কোনো মানবিক সৌন্দর্যের খোঁজে নিযুক্ত। গত মাসে একটি কাজে আমি আর ঋষিকেশ দামোদর লেনে এসেছিলাম। হঠাৎ আমার চোখ থমকে যায় একটি মেয়ের দিকে। পরনে সুন্দর একটি ফ্যাকাশে গোলাপি রঙের শাড়ি, হাতে একটি বই, বোধহয় কলেজ থেকে ফিরছিল। কি অপরূপ সেই চোখ দুটো, আজও যেন আমার চোখে ভাসছে। আমার মন বলছে হয়তো আজও তার সঙ্গে আবার দেখা হবে আমার, হয়তো সেটাই হবে বিধাতার ইঙ্গিত আমার কুমারত্বের অবসানের। রায়বাড়ির ঘটনাটা শুনেছ নাকি? আরে
ওই রক্ত যৌবনিকার ব্যাপারটা তো নাকি? হ্যাঁ হ্যাঁ। হঠাৎ দুটো লোক নিজেদের মধ্যে রক্ত যৌবনিকা নামের কিছু একটা নিয়ে কথা বলতে বলতে আমার পাশ দিয়ে চলে গেল। দুদিনে এই দ্বিতীয়বার এই শব্দটা আমার কানে আসলো। প্রথমবার শুনেছিলাম ঋষিকেশের কাছে, কিন্তু কি এই রক্ত যৌবনিকা? এইসব ভাবতে ভাবতে কখন যে সেই দোতলার বাড়ির সামনে চলে এসেছি তা নিজেও বুঝতে পারিনি। হঠাৎ কানে আসলো উঁচু কোনো জায়গা থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। এই যে এই যে সুজিত, এদিকে ওপরে দেখো। ওপরে তাকাতেই দেখলাম ঋষিকেশ একটা সিগারেট হাতে সেই সাদা বাড়িটির দোতলায় ব্যালকনি থেকে আমাকে ডাকছে। নিচের গেটটা খোলা আছে, ওপরে চলে এসো। দাঁড়াও 1 মিনিট, আমি আসছি। সদর দরজা খুলতেই দেখলাম হাতের বাঁদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই দেখলাম একটি বড় যজ্ঞবেদীর সামনে ঋষিকেশ দাঁড়িয়ে আছে। সে আমাকে ওপরে আসতে দেখেই হালকা ঝুঁকে স্বাগত জানিয়ে হেসে বলল, জানো তো সুজিত, তোমাকে ছাড়া তদন্ত করতে আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক, এখন যখন তুমি এসে পড়েছো তাহলে কোনো সমস্যা নেই। থাক, আর মাখন লাগাতে হবে না। এবার খুলে বলো তো ব্যাপারটা কি, আর এই বাড়িটাই কি সেই বাড়ি? ঠিকই ধরেছ, গত 2 দিন আগে এখানেই হয়েছে সেই মরণযজ্ঞ, যার নাম রক্ত যৌবনিকা যজ্ঞ। তাহলে তোমাকে পুরো ব্যাপারটা একবার খুলে বলি। হ্যাঁ, সেই ভালো। গত 2 দিন আগে এই বাড়ির 6 জন সদস্য একসাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কি বলো? বাড়ির 6 জন সদস্য একসাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে? এ কি করে সম্ভব? বিশ্বাসের একটু অনুপযোগী হলেও এটাই সত্যি। আর গলায় দড়ি দেওয়া হলো তাদের এই রক্ত যৌবনিকা যজ্ঞের শেষ নিয়ম। কথায় বলে এই যজ্ঞ সম্পূর্ণ করলে নাকি বহুকাল আগে মারা গেছে পরিবারের এমন কোনো সদস্য পুনর্জীবিত হয়ে যজ্ঞে অংশগ্রহণকারী সকলের গলার দড়ি খুলে দেয়, সকলকে রক্ষা করে এবং অনেক ধনসম্পদ দিয়ে যায়। ঋষিকেশ আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু আমি তাকে আটকে দিয়ে বললাম, এই আধুনিক যুগে এসেও মানুষের ভেতরে এত কুসংস্কার কি করে হতে পারে? ঋষিকেশ জ্বলন্ত সিগারেটটা মাটিতে ফেলে জুতো দিয়ে সেটার আগুন নিভিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, টাকা সুজিত, টাকা। অর্থের লোভ মানুষকে দিয়ে যে কি কি করাতে পারে তা তো তোমার আমার ভাবনার বাইরে। বাড়িতে সব মিলিয়ে 6 জন সদস্য। বাড়ির কর্তা মোহন রায়, 50 বছর বয়স, পাড়ার মোড়ে একটা ছোট্ট মুদির দোকান আছে, সেটার অর্থেই কোনো মতে সংসার চলে। তার স্ত্রী হেমা রায়, 43 বছর বয়স, গৃহিণী, আর তাদের 2 মেয়ে ছেলে, সুদীপ্ত আর বীণা। সুদীপ্ত কলেজের প্রথম বর্ষের ছাত্র, বয়স বছর 20 হবে, আর বীণা 9ম শ্রেণীতে পড়ে। আর রয়েছে মোহনবাবুর ছোট ভাই বসন্ত রায়, বয়স 35, তার সাথে তার গৃহিণীও। তারা অবশ্য নিঃসন্তান। গত 5 মাস যাবৎ মোহনবাবুর ছোট ভাই বসন্ত তার কাজ থেকে বরখাস্ত হয়েছে। বাড়িতে ভালোই টাকার সমস্যা চলছে। এমন সময় যে মানুষের মাথায় কি কি চিন্তা আসতে পারে তা বলার প্রয়োজন রাখে না। তাই বলে বাড়ির সবাই একসাথে আত্মহত্যা করতে রাজি হয়ে গেল? কারোর মনে একবারের জন্য কোনো প্রশ্ন আসলো না এটা কি করে সম্ভব? আর যদি রাজি হয়েও থাকে তাহলে তো এটা একটা সাধারণ আত্মহত্যার কেস, তদন্তের প্রয়োজন কিসের? সেটা তো আমারও প্রশ্ন, কিন্তু লোকাল থানার অফিসার যখন নিজে ডেকে কেসটা আমাকে হস্তান্তর করে তখন একটু তো তদন্ত করতেই হয়। কিন্তু এখানে এসে আমি একটা জিনিস লক্ষ্য করেছি। কি? সুজিত, তুমি কি কোনো অদ্ভুত গন্ধ পাচ্ছ? আমি 1-2 বার ভালো করে ঘ্রাণ নিয়ে বললাম, যজ্ঞের একটা অদ্ভুত পোড়া গন্ধ আসছে। একদমই তাই, একটা অদ্ভুত পোড়া গন্ধ, সাধারণ যজ্ঞের গন্ধ থেকে অনেকটাই আলাদা। আমি যদি ভুল না হই তাহলে এটা হচ্ছে বেনজোডায়াজাপিনস গ্যাসের গন্ধ।
যেটা যজ্ঞের পোড়া গন্ধের সাথে মিশে এমন এক অদ্ভুত গন্ধ তৈরি করেছে। বেনজোডায়াজেপিন গ্যাস, মানে সেটাই না যেটা দিয়ে উন্মাদ বা পাগলদের বশ করা হয়? ঠিকই শুনছো। এটাকে হিপনোটাইজ গ্যাসও বলা হয়। এটা ব্যবহারে মানুষের চিন্তা ভাবনা করার ক্ষমতা শিথিল পায়, তারপর খুব সহজেই তাকে নিয়ন্ত্রণ করা যায়। তাহলে কি খুনি এটা ব্যবহার করেই পরিবারের সবাইকে বাধ্য করেছে গলায় দড়ি দেওয়ার জন্য? আচ্ছা, এমনও তো হতে পারে বাড়ির কেউ সবাইকে রাজি করানোর জন্য ওই গ্যাসটা ব্যবহার করেছে। আপাতত অটোপসি রিপোর্ট না আসা অবধি কিছুই বলা যাচ্ছে না। আমি ইতিমধ্যেই পুরো বাড়ি খুঁজে নিয়েছি। ঋষিকেশ একটা চামড়ার মলাট দেওয়া বই আমার দিকে তুলে ধরে বলল, এখানে এটা ছাড়া আর কিছুই কাজের নেই। এটা আবার কি? এটা হচ্ছে অষ্টম আশ্চর্যের জিনিস। এটার ব্যাপারে তোমাকে বাড়ি গিয়ে বলছি। এখন একটু মোহনবাবুর পাশের বাড়ি থেকে এক কাপ চা খেয়ে আসা যাক। মানে চা খেতে পাশের বাড়ি কেন? আহা, তোমার সকল প্রশ্নের উত্তর আমি দেব। এখন চলো তো আমার সাথে। এই বাড়িতে আর কোনো কাজ নেই। এরপর আমি আর ঋষিকেশ মোহনবাবুর বাড়ি থেকে বেরিয়ে আসলাম। ঋষিকেশ বাড়ির সদর দরজায় একটা তালা দিয়ে চাবিটা নিজের কাছে রেখে দিল। ঋষিকেশ মোহনবাবুর ডান পাশে একতলা বাড়িটার কলিং বেল বাজিয়ে ভদ্রভাবে বলল, বাড়িতে কেউ আছেন? বাড়ির ভেতর থেকে একটা ভদ্রলোক বলে উঠল। একটু দাঁড়ান, আসছি। বাড়ির ভেতর থেকে একটি ভদ্রলোক বেরিয়ে আসলেন। বয়স ওই 35-এর কাছাকাছি হবে। পরনে একটা পায়জামা আর রং উঠে যাওয়া পাঞ্জাবি। আমাদের দেখে তিনি বললেন, ও ঋষিকেশ বাবু, আরে আপনি আসুন আসুন, ভেতরে আসুন। লোকাল থানার অফিসার আমাকে ফোন করে আগেই সবটা জানিয়েছিলেন আপনারা আসবেন, তাই আজকে আর অফিস যায়নি। আর এমনিতেও এসবের পরে আমার স্ত্রী কামিনীর যা অবস্থা হয়েছে, তাতে না জানি আর কতদিনের ছুটি আমাকে নিতে হয়। আচ্ছা, আপনি তো নির্মল বাবু। আগে হ্যাঁ। আপনি আমাদের চেনেন? এ শহরে আবার আপনাকে কে না চেনে। এই তো গত মাসেই খবরের কাগজে আপনার ছবি বেরিয়েছিল, ওই চণ্ডীতলার মৃত্যু রহস্য উন্মোচন নিয়ে লেখালেখি করেছিল। আপনার বুদ্ধির প্রশংসা করতে হয় কিন্তু মশাই। হ্যাঁ, তারপর নির্মলবাবু আমার দিকে তাকিয়ে বললেন, কি সুজিতবাবু, তার লেখালেখি কেমন চলছে? আমি কিন্তু আপনার লেখার খুব বড় ভক্ত। এবার পুজোতে ওই চারুণীর উদ্দেশ্যের ৫ম খণ্ড কিন্তু আমার চাই। নিজের পরিচিতি দেখে একটু খুশি হয়ে আমি হেসে ওনাকে বললাম, এই তো খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। কিন্তু ঋষিকেশ খুব একটা সময় নষ্ট না করেই নির্মলবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা নির্মল বাবু, আমরা কি একটু আপনার স্ত্রী কামিনী দেবীর সাথে কিছু কথা বলতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আমার সাথে আসুন আসুন। নির্মলবাবু আমাদের তার বাড়ির ভেতরে নিয়ে গেলেন। তারপরে তার শোয়ার ঘরে ঢোকার আগে আমাদেরকে বললেন, আচ্ছা ঋষিকেশ বাবু, আমার কিন্তু একটা অনুরোধ রয়েছে। এই কামিনীকে খুব একটা কিন্তু জোর করে প্রশ্ন করবেন না। ও যা যা দেখেছে সব কিছুই আপনাদের বলবে। আসলে বুঝতেই তো পারছেন, অতগুলো ঝুলন্ত দেহ সচক্ষে দেখে ওর মানসিক আর শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই। গত 2 দিন থেকে ও জ্বরেও ভুগছে। সে নিয়ে আপনি একদম নিশ্চিন্তে থাকুন নির্মল বাবু। আপনার স্ত্রী যাতে উত্তেজিত হয়ে পড়ে এমন কোনো প্রশ্ন আমরা করব না। বেশ, তবে আসুন। এরপরে পর্দা সরিয়ে নির্মলবাবু আমাদের ঘরের ভেতরে নিয়ে গেলেন। কামিনী দেবী বিছানার ওপর চোখ বন্ধ করে শুয়ে আছেন। 2 দিনের জ্বরে তার ক্ষীণ শরীর যেন বিছানায় মিশে যাচ্ছে। এই অবস্থাতেও তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই ভেবে আমার কিছুটা খারাপ লাগলো। নির্মলবাবু খুব শান্তভাবে তাকে ডাক দিয়ে বললেন, কামিনী, দেখো তোমার সঙ্গে দেখা করতে কারা এসেছেন। এই দেখো, উনি হচ্ছেন ঋষিকেশ বাবু, আর ইনি হচ্ছেন সুজিত বাবু। কামিনী দেবী একটি বালিশে হেলান দিয়ে উঠে বসে দুর্বল শরীরে আমাদের নমস্কার জানিয়ে বলল, আপনারা দাঁড়িয়ে কেন? বসুন না। ইতিমধ্যেই নির্মলবাবু 2টো চেয়ার আগিয়ে দিয়ে বললেন, আচ্ছা, আপনারা তাহলে কথা বলুন, আমি একটু চা করে আনি।
এই বলে নির্মলবাবু ঘর থেকে বেরিয়ে গেলেন। আমি আর ঋষিকেশ ভদ্রতার খাতিরে একবারও মিথ্যে বারণ করার প্রয়োজন মনে করলাম না। ঋষিকেশ কামিনী দেবীকে জিজ্ঞেস করল, কামিনী দেবী, আপনার শরীর এখন কেমন? আগের তুলনায় এখন একটু ভালো। বেশ, তাহলে আমি আপনাকে কিছু প্রশ্ন করব, আপনি সব সত্যি সত্যি বলবেন। আর আপনার যদি কোনো সময় মনে হয় আপনার শরীর খারাপ লাগছে, আপনি নির্দ্বিধায় আমাদেরকে জানাবেন, কেমন? আমরা তাহলে অন্য কোনো সময় আসব। আচ্ছা, বলুন, কি জিজ্ঞাসা করবেন? আচ্ছা, আপনি প্রথম সেই ঝুলন্ত দেহগুলোকে দেখেন, তাই না? হ্যাঁ, আমিই দেখেছিলাম। তাহলে একটু শুরু থেকে খুলে বলুন তো। কামিনী দেবী বোতল থেকে কিছুটা জল খেয়ে ধীরে ধীরে বলতে শুরু করল। আসলে 19 তারিখ, মানে আমি তাদের বাড়িতে যাওয়ার ঠিক আগের দিন, সেদিন বিকেল থেকেই মোহনবাবুর দোকান বন্ধ ছিল। এমনকি পরের দিন, মানে 20 তারিখ, সেদিন সকালেও তিনি দোকান খোলেন না। আর 20 তারিখ বিকেলেও তার দোকান বন্ধ দেখে কিছু খরিদ্দার বাড়িতে চলে আসে মোহনবাবুকে ডাকতে। তাদের হাঁক ডাকে আমি বাড়ির বাইরে বেরিয়ে আসি। তখন আমার স্বামী অফিস থেকে ফেরেননি। প্রতিবেশী হওয়ার কারণে আমার মোটামুটি ভালোই আনাগোনা রয়েছে মোহনবাবুর বাড়িতে। আমার স্বামী যখন বাড়ির থাকেন না, তখন আমি প্রায়শই তাদের বাড়িতে যাই গল্প করতে। তাই আমি সেই খরিদ্দারকে থামতে বলে নিজেই খবর নিতে যাই। আমি দরজায় ধাক্কা দিয়ে হেমা বৌদি, মানে মোহনবাবুর স্ত্রীকে ডাকতেই যাচ্ছিলাম, এমন সময় লক্ষ্য করলাম তাদের সদর দরজাটা খোলা। এরপর আমি তাদের বাড়ির ভেতরে ঢুকে হেমা বৌদিকে ডাকতে থাকি। হেমা বৌদি, বাড়িতে আছো? মোহনদাকে কয়েকজন খরিদ্দার ডাকতে এসেছে। কিন্তু কোনো উত্তর আসে না। এরপর দোতলা থেকে একটা পোড়া গন্ধ আমার নাকে আসে। কিছু একটা পুড়ছে, এই সন্দেহে আমি তাড়াতাড়ি করে উপরে যাই। আর আর ওপরে পৌঁছেই দেখি সেই ভয়াবহ দৃশ্য। উফ, এখনো সেই দৃশ্য মনে করলেই আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। ছটা ঝুলন্ত দেহ, কি বিভৎস সেই দৃশ্য! আর তারপর আমি অজ্ঞান হয়ে যাই। বিশ্বাস করুন, এর থেকে বেশি আমি আর কিচ্ছু জানি না। বেশ কামিনী দেবী, আর একটা শেষ প্রশ্ন। আপনি যে বললেন আপনার মোহনবাবুর বাড়িতে ভালোই আনাগোনা ছিল, আপনি কি কখনো অদ্ভুত কিছু জিনিস লক্ষ্য করেছেন? না, তেমন তো কিছুই লক্ষ্য করিনি। কিন্তু কি? জানি না এর সাথে এই আত্মহত্যার কোনো যোগ আছে কিনা। ঋষিকেশ কামিনী দেবীকে থামিয়ে দিয়ে বলে, দেখুন কামিনী দেবী, আপনার ছোট ছোট কথাও অনেক বড় ভূমিকা রাখে এই কেসে। আপনি দয়া করে কিছু লুকোবেন না, সবটা খুলে বলুন আমাদের। আসলে এটা তাদের পারিবারিক ব্যাপার। গৌতমবাবু, তিনি হচ্ছেন মোহনবাবুর কাকার একমাত্র ছেলে। তার বয়সও 50-এর কাছাকাছি। তিনি মাঝে মধ্যেই মোহনবাবুদের বাড়ি আসতেন সম্পত্তির ভাগ নিয়ে ঝগড়া করতে। এমনিতে গৌতমবাবু খুব ভদ্র মানুষ, কিন্তু তিনি প্রায় মোহনবাবুর বাড়িতে এসে চেঁচিয়ে চেঁচিয়ে বলতেন, এই অন্যায়ভাবে দখল করা জমি আমি তোমাদেরকে ভোগ করতে দেব না। আমার বাপের অংশ তোরা মেরে খাবি? হ্যাঁ, আমিও দেখবো, ছেড়ে কথা বলবো না কিন্তু। হেমা বৌদির কাছে শুনেছিলাম গৌতমবাবুর সাথে নাকি তাদের কোর্টে কেসও চলছিল। ঋষিকেশ খুব মনোযোগ দিয়ে কামিনী দেবীর প্রতিটা কথা শুনছিল। ইতিমধ্যেই নির্মলবাবু 3 কাপ আদা দেওয়া চা করে ঘরে ঢুকলেন। সেখান থেকে 1 কাপ কামিনীর হাতে তুলে দিয়ে বাকি 2 কাপ আমাদের দুজনের দিকে এগিয়ে দিয়ে বললেন, ডিটেকটিভ মশাই, অনেক হয়েছে আপনাদের ইন্টারোগেশন। এই বাকি কথা পরে হবে, একটু গলা ভিজিয়ে নিন তো দেখি। এই বলে নির্মলবাবু হাসতে শুরু করল।
আমি নির্মল বাবুকে জিজ্ঞেস করলাম, এ কি মশাই, আপনার চায়ের কাপটা কোথায়? রান্নাঘরে একা একা খেয়ে এলেন বুঝি? আরে না সুজিত বাবু, আসলে আমি খুব একটা চা পছন্দ করি না। বলেন কি মশাই, আপনি চা পছন্দ করেন না? আসলে এই চাটাও তো এক প্রকার নেশা, বুঝলেন তো সুজিত বাবু। আর নেশার জিনিস থেকে আমি একটু দূরেই থাকি। এই বলে নির্মলবাবু আবার হেসে উঠলেন। এরপরে নির্মলবাবু আমাদের এগিয়ে দিতে সদর দরজা অবধি আসলো। নির্মলবাবু হাত জড়ো করে বললেন, আপনারা আমাকে ক্ষমা করবেন। এত বড় মানুষ আপনারা, এই প্রথমবার আমার বাড়িতে আসলেন আর আমি ঠিক করে আপ্যায়নটুকুও করতে পারলাম না। আসলে দেখছেনই তো কামিনীর অবস্থা, আর আমারও মন মেজাজ খুব একটা ভালো নেই। আমাকে ভুল ত্রুটির জন্য কিন্তু মার্জনা করবেন ঋষিকেশ বাবু। এই যুগে এসেও এমন ভদ্র ভালো মানুষ দেখাটা সত্যি বিরল। ঋষিকেশ একটু হেসে বলল, আরে না না, আপনি যেটুকু করেছেন সেটাই কোনো অংশে কম নয়, কিন্তু আপনাকে আর একটা সাহায্য করতে হবে আমাদের। আরে হ্যাঁ ঋষিকেশ বাবু, বলুন না, আমি কি সাহায্য করতে পারি? আচ্ছা, এই গৌতম বাবু মানে মোহনবাবুর কাকার ছেলে, তার বাড়ি কোথায় বলতে পারবেন? আরে ওই গৌতম বাবুর বাড়ি তো এখানেই, ওই যে ওই ওই যে মোড়ের মাথায় মোহন বাবুর দোকানটা আছে, তার পাশের দোতলা হলুদ রঙের বাড়িটাই তো ওই গৌতম বাবুদের। মোহন বাবুর এই দোকানের জায়গাটা নিয়েই তো তাদের মধ্যে এত ঝামেলা। ওটা নাকি গৌতম বাবুদের জায়গা, কিন্তু মোহন বাবু দখল করে রেখেছে ওই জায়গাটা। সে আমি অত জানি না, ওই যেটুকু কানে আসে সেটাই আপনাকে জানালাম আমি। আচ্ছা নির্মলবাবু, আমরা তাহলে আজকের মতো আসলাম। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য। তারপর আমরা রাস্তায় হাঁটতে শুরু করলাম। আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, তাহলে এখন কোথায়? নিশ্চয়ই গৌতম বাবুর বাড়িতে? একদম নয়, এখন আমরা সোজা বাড়ি যাব। গৌতম বাবুর ব্যাপারটা না হয় কাল দেখা যাবে। সে কি, আবার কালকে কেন? কাছেই তো গৌতম বাবুর বাড়ি, আজকেই সেরে গেলে ভালো হতো না? সুজিত, তোমার বোধ হয় ঘড়ির কাঁটায় একদমই খেয়াল নেই। আমি হাত ঘড়িটার দিকে তাকিয়ে দেখলাম বেলা বাজে দুপুর 3টে। সত্যি সময় কোনো খেয়াল আমার ছিল না। এত তাড়াতাড়ি যে সকাল পেরিয়ে দুপুর হয়েছে খেয়ালই করিনি। আমাদের এখন খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। ইতিমধ্যেই পদ্মাবতী 10 বার কল করে ফেলেছে আমাকে। তার প্রিয় ঠাকুরপো আমার জন্য এত বেলা অবধি না খেয়ে আছে। জানি না বাড়ি পৌঁছলে সে আমার কি অবস্থা করবে। তাড়াতাড়ি পা চালিয়ে চলো এখন। গোয়েন্দা মশাই, আপনি এত চালাক খুনিদের নাজেহাল করে অবশেষে গিন্নির ভয়ে পরাস্ত হচ্ছেন। এরপরে আমরা আরো অনেক কথা বলতে বলতে ট্রামে উঠলাম। ট্রামের একটা সিটে বসে ঋষিকেশ আমাকে জিজ্ঞেস করলো, তবে সুজিত বন্ধুটি আমার, যার দেখা পাওয়ার জন্য এত দূর এসেছিলে, তার দেখা পেলে? আমি ভাবতেও পারিনি এত ছোট্ট ব্যাপারটাও ঋষিকেশের চোখ এড়িয়ে যেতে পারবে না। আমি তাও কিছুই না বোঝার ভান করে বললাম, হ্যাঁ, কই, কাকে আবার দেখার জন্য আসবো? তুমি ডেকেছিলে তাই এসেছিলাম। তাই বুঝি? আচ্ছা সুজিত, তোমার জন্মদিনটা কবে যেন? সে তো এখনো অনেক দেরি আছে। কেন বলো তো? ভাবছি তোমাকে জন্মদিনের একটা আগাম উপহার দেব। যদি জন্মদিনে দিতে ভুলে যাই, তার আগেই দিয়ে রাখি। তুমি দেবে আমাকে উপহার? কেন দিতে পারি না বুঝি? আমার এই কাজে যা অর্থ আসে সেটা দিয়ে যে আমার প্রাণের প্রিয় বন্ধুকে একটা উপহারও দিতে পারবো না এমনটা কিন্তু নয়। আমি কিছু একটা বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই ঋষিকেশ আবার বলতে শুরু করলো, কিন্তু এই উপহার দিতে আমার অবশ্য অর্থের প্রয়োজন পড়বে না। মানে? মানেটা কাল বুঝবে। এখন তাড়াতাড়ি চলো, এসে পড়েছি আমরা। এখন কিছুটা হেঁটে বাড়ি ফিরতে হবে। আমি লক্ষ্য করলাম ট্রামটা শান্তি কলোনি স্টপে এসে থেমেছে। আমরা শান্তি কলোনির কিছুটা ভেতরে থাকি। এ শহরে আমি ঋষিকেশের সাথেই থাকি। বাড়িতে 4 জন, আমি,
ঋষিকেশের স্ত্রী পদ্মাবতী আর কাজের লোক নন্দলাল। আমরা ট্রাম থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। ঋষিকেশ একটা সিগারেট ধরিয়ে কয়েকবার ধোঁয়া ছেড়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা সুজিত, এই নির্মলবাবু লোকটাকে তোমার কেমন লাগে? কেমন লাগবে আবার? অতিশয় ভদ্রলোক আর ভালো মনের মানুষ। এমন লোক এ যুগে কমই দেখতে পাওয়া যায়। দেখলে না, এত কিছুর পরেও কতটা ভালো ব্যবহার করলো। ঋষিকেশ আর কিছু না বলে কিছু একটা গভীর মনোযোগ দিয়ে ভাবতে ভাবতে হাঁটতে লাগলো। অবশেষে আমরা বাড়ি পৌঁছলাম। ঋষিকেশ কলিং বেলে চাপ দিতেই নন্দলাল দরজা খুলল। নন্দলাল ফিসফিস করে বলল, দাদাবাবু, বৌদিমণি খুব রেগে আছেন। আপনি নাকি সকালের ওষুধটা খেয়ে যাননি? আমি ঋষিকেশের ভয়ে কাতর গোবেচারা মুখটা দেখে আর হাসি আটকে রাখতে পারলাম না। এতে ঋষিকেশ আমার দিকে একবার রাগান্বিত ভঙ্গিতে তাকিয়ে নন্দলালকে জিজ্ঞেস করল, নন্দলাল, তোমার বৌদিমণি কোথায় গো? রান্নাঘরে দাদাবাবু। কলিং বেলের শব্দ পেয়ে আপনাদের জন্য খাবার গরম করতে গেছে। তবে ঋষিকেশ, তোমার ঘিন্নিকে এখন তুমি সামলাও। ঋষিকেশ আবার রাগান্বিত ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে ভেতরে ঢুকে গেল। আমিও নিজের ঘরে চলে গেলাম। এরপর দুপুরের খাবার সেরে একটু ঘুমিয়ে পড়লাম। তারপর ঘুম থেকে উঠে লেখার ডেস্কটাতে বসে নতুন লেখকদের কিছু লেখা পড়ছি। এমন সময় দরজার ঠক ঠক শব্দ কানে আসলো। বাইরে থেকে ঋষিকেশ বলল, সুজিত, ভিতরে আসবো? আমি তাড়াতাড়ি গিয়ে অর্ধেক ভেজানো দরজাটা খুলে দিয়ে বললাম, আমার ঘরে আসার জন্য তোমার আবার অনুমতি নিতে হবে। ঋষিকেশ কিছুটা নিঃশব্দ ভঙ্গিতে হেসে ডেস্কের ওপরে পড়ে থাকা লেখাটা একবার চোখের সামনে তুলে ধরে তার ওপর কিছুটা চোখ বুলিয়ে সেটা আবার সেখানে রেখে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, বলছিলাম, ব্যস্ত নাকি? আরে না না, কিসের আবার ব্যস্ততা? প্রকাশকদের বলে এসেছি লক্ষ্মী পুজোর আগে আর কোনো লেখা দিতে পারবো না। ওই এমনি একটু নতুন লেখকদের লেখালেখি পড়ছিলাম। আচ্ছা, তোমার কেসটা নিয়ে কিছু ভাবলে? আপাতত না, কিন্তু সুজিত, একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে। কি? ঋষিকেশের চামড়ার মলাট দেওয়া একটা বই আমার মুখের সামনে তুলে ধরে বলল, এই যে এটা। আমি সাবধানে বইটা হাতে নিয়ে সেটা দু একটা পাতা উল্টিয়ে বললাম, এটা সেই বইটাই না যেটা মোহনবাবুর বাড়িতে তুমি পেয়েছিলে? ঋষিকেশ একটা সিগারেট ধরিয়ে জানলার পাশে গিয়ে একবার ধোঁয়া ছেড়ে বলল, হ্যাঁ, তবে এটা কোনো বই নয়, এটা হচ্ছে একটা ডায়েরি। কার ডায়েরি? সেটাই তো আমাকে ভাবাচ্ছে। গত 2 মাস থেকে এই ডায়েরিটা প্রতিনিয়ত লেখা হচ্ছে। কোনো এক তৃতীয় ব্যক্তি এই ডায়েরিটা লিখেছে, আর এমনভাবেই লিখেছে যেন মনে হচ্ছে সে মোহনবাবুর পরিবারকে প্রতিদিন কোনো মেসেজ দিতে চায়। মানে কি বলছো কিছুই তো বুঝতে পারলাম না। ঋষিকেশ কোনো উত্তর না দিয়ে সিগারেটে একটা লম্বা টান দিল। আমি চশমাটা ঠিক করে ডায়েরির একটা পাতা খুলে পড়তে শুরু করলাম। আশ্বিন মাসের 10 তারিখ। মোহনের শরীর খারাপ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ওকে শুধু একটু বিশ্রাম নিতে বলো। বিনার মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে। হেমাকে বলো তাকে চোখে চোখে রাখতে। আর বসন্ত, তুমি নতুন চাকরির চেষ্টা ছেড়ে দাদার ব্যবসায় হাত লাগাও। সব মঙ্গল হবে। আমি খুব তাড়াতাড়ি আসছি। আমার চোখে অসম্ভব এক কৌতূহল। আমি ঋষিকেশের দিকে তাকালাম। ঋষিকেশ সিগারেটটা হাত থেকে ফেলে বলল, এটা সেই মৃত ব্যক্তির ডায়েরি যাকে পুনর্জীবিত করার জন্য মোহনবাবুর পরিবার এই রক্ত যৌবনিকা যজ্ঞ করছিল। মানে মৃত ব্যক্তি কিভাবে ডায়েরি লিখবে? সেটাই তো প্রশ্ন। ঋষিকেশ বইটা আমার হাত থেকে নিয়ে প্রথম পাতাটা আমার মুখের সামনে তুলে ধরে বলল, এই পাতাটা, এই যে ভালো করে দেখে বলো তো, কিছু অদ্ভুত মনে হচ্ছে। আমি ডায়েরিটা হাতে নিয়ে সেই পাতাটা ভালো করে দেখলাম। না, কিছুই তো অদ্ভুত নেই। ঋষিকেশ ডায়েরিটা ঠিক ডান পাশে ওপর দিকে আঙুল ঠেকিয়ে বলল, এবার কিছু লক্ষ্য করলে? আমি লক্ষ্য করলাম ওই ডায়েরিটার তারিখ লেখার জায়গা। তারপর দেখলাম সেখানে প্রায়
20 বছর পুরনো একটা তারিখ লেখা রয়েছে। আমি কৌতূহল ভরা চোখে ঋষিকেশের দিকে তাকালাম। ডায়েরির এই প্রথম পাতাটা বাদে প্রত্যেকটা পাতা গত 2 মাস থেকে লেখা হচ্ছে। শুধু এই একটা পাতাই 20 বছর আগে লেখা। আমি একটু পাতা উল্টিয়ে দেখলাম, একদমই তাই। কিন্তু সবথেকে অদ্ভুত ব্যাপার, দুটো হাতের লেখাই এক। আর আমি মোহনবাবুর পরিবারের সব হাতের লেখার সাথে মিলিয়ে দেখেছি, এটা তাদের কারোর লেখা নয়। তবে এটা কার লেখা? এটা মোহনবাবুর বাবা তিমির বাবুর হাতের লেখা, যিনি 20 বছর আগে মারা গিয়েছেন। তা কি করে সম্ভব? মৃত মানুষ আজকের সময়ে কিভাবে ডায়েরি লিখতে পারে? জানো তো সুজিত, কেসটা যতটা সরল সহজ ভেবেছিলাম, আদতে সেটা আরো জটিল হচ্ছে। কাল গৌতমবাবুর বাড়িতে যাওয়ার আগে একবার থানায় যেতে হবে। ধীরেনবাবু কল করেছিল নাকি? অটোপসি রিপোর্ট এসেছে? হ্যাঁ, অটোপসি রিপোর্ট এসে গেছে, আর তাতে এমন কিছু এসেছে যেটা ধীরেনবাবু ফোনে বলতে পারবেন না। তাই কাল সকাল সকাল আমাদের থানায় চায়ের নেমন্তন্ন রয়েছে। দাদাবাবু আইবো? আরে নন্দলাল, এসো এসো, ভেতরে এসো। নন্দলাল 2 কাপ চা আর কিছু বিস্কুট স্টাডি টেবিলের ওপরে রেখে দিল। আমি একটা কাপ ঋষিকেশের দিকে এগিয়ে দিয়ে নিজে আর একটা কাপ তুলে নিলাম। তারপর নানা রকম কথার শেষে রাতের খাবারের ডাক আসলো। রাতের খাবারের শেষে ঋষিকেশ আমাকে শুভরাত্রি জানিয়ে নিজের ঘরে চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে খাবার সেরে আমি আর ঋষিকেশ বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। ধীরেনবাবুর বলা নির্দিষ্ট সময়ই আমরা থানায় পৌঁছলাম। সেখানে পৌঁছে বুঝলাম ধীরেনবাবু এখনো থানায় পৌঁছননি। ধীরেনবাবুর কনস্টেবল আমাদের অপেক্ষা করতে বলে 2 কাপ চা এনে আমাদের হাতে দিল। বাড়ি থেকে চা খেয়ে বেরোলেও আর 1 কাপ চায়ে আমার বিন্দুমাত্র অরুচি দেখলাম না। চা শেষ হতে না হতেই ধীরেনবাবু এসে হাজির হলেন। ধীরেনবাবু এ থানার অফিসার। আগের অনেক কেসের স্বার্থে তার সাথে আমাদের পরিচয়। প্রথমের দিকে তিনি খুব একটা ঋষিকেশকে পছন্দ না করলেও এখন তার সাথে আমাদের ভালোই ঘনিষ্ঠতা রয়েছে। এমনকি ঋষিকেশ কয়েকবার তার নিজের ক্রেডিট ধীরেনবাবুকে উপহার দিয়েছে। ধীরেনবাবু সাধারণত খুব সময়নিষ্ঠ মানুষ। সময়ের খামখেয়ালিপনা তার একদম পছন্দ নয়। কিন্তু আজ নিজেই 20 মিনিট দেরি করাতে সে একটু লজ্জিতভাবে বললেন, আরে আরে ঋষিকেশ বাবু, আপনারা এসে পড়েছেন। তা আপনাদের অনেকটা অপেক্ষা করিয়ে ফেললাম। এই অটোপসি রিপোর্টটা সঙ্গে করে আনতে গিয়ে একটু দেরি হয়ে গেল আর কি। ধীরেনবাবু তার পুলিশের টুপিটা টেবিলের ওপর রেখে আমার দিকে তাকিয়ে বলল, আরে সুজিত বাবু, ভালো আছেন তো? একদম। আপনারা পাশে থাকলে আর খারাপ থাকবো কিভাবে? ঋষিকেশ তার চাটা শেষ করে কাপটা চেয়ারের পায়ের সামনে রেখে একটু গলা ছেড়ে ধীরেনবাবুকে জিজ্ঞেস করল, তো ধীরেনবাবু, এমন কি পেয়েছেন এই অটোপসি রিপোর্টে? ধীরেনবাবু তার চেয়ারটা ঠিক করে সেটাতে বসে বলতে শুরু করলেন, ঋষিকেশ বাবু, এটা আসলে একটা পরিকল্পনা মাফিক মার্ডার। কি করে বুঝলেন যে এটা একটা মার্ডার? দেখুন ঋষিকেশ বাবু, আপনি বিশ্বাস করবেন না অটোপসি রিপোর্টে আমরা কি পেয়েছি। এই মোহনবাবুর পরিবারের সবার লাঞ্চে আমরা ওই বেনজোডায়াজেপিনস গ্যাস পেয়েছি। আপনি বোধহয় জানেন না, কিন্তু এই গ্যাসের একটা অদ্ভুত গুণ রয়েছে। এটাকে আমরা হিপনোটাইজ গ্যাস বলি। এটা সাধারণত ওই উন্মাদদের বশ করতে ব্যবহার করা হয়। তা পুলিশ ডিপার্টমেন্টেও এর কাজ রয়েছে। অপরাধীর মুখ থেকে সত্যি কথা বলানোর জন্য আমরা এটা ব্যবহার করি। তা এটা যার ওপর প্রয়োগ করা হয় তার নিজের চিন্তা ভাবনা করার ক্ষমতা ওই সাময়িকভাবে কমে যায় আর কি। তারপর আপনি যা বলবেন সে তাই করবে। আর এটার ব্যবহার করেই কেউ মোহনবাবুর পরিবারকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। ঋষিকেশ বাবু, আপনি বুঝতে পারছেন তো অপরাধী কতটা চালাক? ঋষিকেশ আমার দিকে তাকিয়ে নিঃশব্দ ভঙ্গিতে হেসে ধীরেনবাবুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, তবে ধীরেনবাবু, আপনার কি মনে হয় কে করতে পারে এমন কাজ?
কে আবার? ওই গৌতম বাবু, মোহনবাবুর কাকাতো ভাই। গৌতম বাবুই তো জমির জন্য এসব করেছে। মোহনবাবুর সাথে তো তার কোর্টে কেস চলছিল জমি জায়গা নিয়ে, কথা কাটাকাটি, তারপর খুন। এখন তো এই হচ্ছে, খবরের পাতা খুললেই শুধু জমি জায়গা নিয়ে খুনোখুনি। তা আজকেই আমরা আবার যাব গৌতম বাবুর বাড়ি। তার মুখ থেকে সব সত্যি কথা না বের করতে পারলে আমার নামও ধীরেন্দ্রনাথ দত্ত নয়। ধীরেনবাবু, আপনি তেমন কিছুই আপাতত করবেন না। যা করার সময় আসলে আমি আপনাকে জানিয়ে দেব। শুধু একটা সন্দেহের বশে আপনি কাউকে চার্জ করতে পারেন না। তাই বলে একটা খুনি স্বাধীনভাবে ঘুরবে? ঋষিকেশ সে কথার কোনো উত্তর না দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে ধীরেনবাবু, আজ আমরা উঠি। দরকার পড়লে আমরা আপনাকে স্মরণ করে নেব, কিন্তু আপনি আমার বলার আগে গৌতম বাবুর বাড়ি যাবেন না। ধীরেনবাবু যে ঋষিকেশের কথায় খুব একটা প্রসন্ন হলো না, তা তার মুখভঙ্গিতেই পরিষ্কার বোঝা গেল। এরপর আমি আর ঋষিকেশ থানা থেকে বেরিয়ে আসলাম। থানার গেটের বাইরে একটা বটগাছ তলায় দাঁড়িয়ে আমি আর ঋষিকেশ দুটো সিগারেট ধরালাম। কয়েকবার নিঃশব্দে ধোঁয়া ছেড়ে আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, ধীরেনবাবুর কথা কিন্তু খুব একটা ফেলে দেওয়ার মতো নয়। ঋষিকেশ আমার দিকে তাকিয়ে একটু হাসল, কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খোকা ঘুমোলো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। মানে? মানে এটাই যে ধান যে বুলবুলিতে খেয়েছে সেটা তুমি বুঝলে কিভাবে? পায়রাও তো খেতে পারে। মানে তুমি বলতে চাইছো গৌতম বাবুকে সামনে রেখে খুনটা অন্য কেউ করেছে? যদি তাই হয় তবে কে সেই পায়রা? আমি কিছুই বলতে চাইছি না, সবটাই আমার অনুমান মাত্র। কিন্তু কেউ কেন মোহনবাবুর পুরো পরিবারকে মারবে? হ্যাঁ, মানছি মোহনবাবু বা বসন্তবাবুর ওপর কারোর ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, তাই বলে পুরো পরিবারকে কেন মারতে যাবে? আর যদি পুরো পরিবারকেই মারতে হয় তবে গৌতম বাবু ছাড়া আর তো কারোর কাছেই কোনো উপযুক্ত কারণ নেই, কারণ জমির মোকদ্দমাতে মোহনবাবুর পুরো পরিবারটাই গৌতম বাবুর শত্রু। একদমই তা নয়। তবে কি? আর গৌতম বাবুর সাথে কথা না বলে তুমি এত নিশ্চিত কিভাবে হচ্ছ? তবে এখন কোথায় যাব আমরা? গৌতম বাবুর বাড়িতে? হ্যাঁ, কিন্তু আমরা নয়, শুধু তুমি। মানে আমি একা গিয়ে কি করব? আর আমরা একসাথে যাব তেমনটাই তো কথা হয়েছিল। এখন আর সেখানে আমার যাবার প্রয়োজন নেই। আমার একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। তুমি দেখা করে আসো, আমি সন্ধ্যায় তোমার থেকে সবটা জেনে নেব। এতদিন ঋষিকেশের সাথে থেকে জেরা কিভাবে করতে হয় তা আমি ভালোই রপ্ত করেছি। তবুও ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, কিন্তু আমি কি জিজ্ঞেস করব তাদের? ঋষিকেশ আমার দিকে তাকিয়ে হেসে সিগারেটটা হাত থেকে ফেলে বলল, আচ্ছা, তবে আমি আসছি। সন্ধ্যেতে বাড়িতে কথা হচ্ছে। তারপর ঋষিকেশ সেখান থেকেই আমাকে বিদায় জানিয়ে চলে গেল। আমি কিছুটা পথ হেঁটে, তারপর ট্রামে, তারপর আবার কিছুটা পথ হেঁটে অবশেষে গৌতম বাবুর বাড়ির সামনে পৌঁছলাম। বাড়ির সামনে পৌঁছতেই কলিং বেলটা টিপে চশমাটা নামিয়ে সেটার কাঁচ পরিষ্কার করতে লাগলাম। কিছুক্ষণ অপেক্ষার পর একটা মেয়ে দরজা খুলে দিল। আমি চশমাটা চোখে দিয়ে ভালো করে দেখলাম, এ তো সেই মেয়ে যাকে আমার চোখ দুটো এতক্ষণ ধরে এই দামোদর লেন জুড়ে খুঁজছিল। সে একটা অদ্ভুত মায়াবী পলক ফেলে আমার দিকে তাকিয়ে কিছু একটা বলল, কিন্তু আমার কানে কিছুই পৌঁছল না। আমি তার চোখের দিকেই তাকিয়ে থাকলাম। চোখের ওপরে পড়ে থাকা চুলগুলো সে হাত দিয়ে সরিয়ে আবার কিছু একটা বলল। এবারও আমার কানে কিছুই পৌঁছল না। তারপর ভেতর থেকে হঠাৎ একটা কাশিযুক্ত কর্কর শব্দে আমার জ্ঞান ফিরল। রাই, কে এসেছে রে? সুজিতবাবু এসেছেন বাবা, তুমি বিছানাতেই থাকো, আমি তাকে নিয়ে আসছি তোমার কাছে। আসুন সুজিতবাবু, ভিতরে আসুন। আমি আর নির্লজ্জের মতো আচরণ না করে একটু কৌতূহল প্রকাশ করে বললাম, আপনি আমাকে চেনেন? আপনারা যে আসবেন তাই ধীরেনবাবু জানিয়েছিলেন।
আর আপনাদের ছবি দু একবার খবরের কাগজে দেখেছি। সে একটু থেমে রাগান্বিত স্বরে মাথা নিচু করে বলল, দেখুন সুজিতবাবু, আমার বাবা কিছু করেননি। হ্যাঁ, তিনি একটু রাগী স্বভাবের মানুষ, কিন্তু খারাপ নয়। ঋষিকেশকে না দেখেও রাই খুব একটা কৌতূহল প্রকাশ করল না। আমার সাথে কথা বলার সময় সে চোখ নিচু করেই কথা বলল। দেখে মনে হলো সে খুব একটা কথা বলে না, কিন্তু বাবা অসুস্থ থাকায় বাধ্য হয়েই তাকে দরজা খুলতে হয়েছে। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, আমি শুধু একটু কথা বলবো গৌতম বাবুর সাথে। আচ্ছা, আসুন। সে আমাকে দোতলার একটা ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকতেই দেখলাম বেশ সাজানো গোছানো ঘর। বিছানায় দুটো বালিশে হেলান দিয়ে গৌতম বাবু খবরের কাগজ পড়ছেন। বাবা, সুজিতবাবু এসেছেন। গৌতম বাবু খবরের কাগজটা রেখে চশমাটার ফোকাস ঠিক করে আমার দিকে তাকিয়ে বললেন, কোথায় আর একজন কোথায়? আপনার সঙ্গী কোথায়? সে তো ইতিমধ্যেই আমাকে দোষী বানিয়ে দিয়েছে শুনলাম। রাই একটা চেয়ার আমার দিকে এগিয়ে দিয়ে বলল, আপনারা কথা বলুন, আমি চা করে আনছি। রাই ঘর থেকে বেরিয়ে গেলে গৌতম বাবু কিছুটা উচ্চ স্বরে রাগান্বিত ভঙ্গিতে বললেন, দেখুন মশাই, আমি কিছু করিনি। ওরা মরেছে, সেটা ওদের পাপের ফল। আমার জমি দখল করার শাস্তি ভগবান ওদেরকে দিয়েছে। এইসব কথা শুনে প্রথমে গৌতম বাবুর ওপর রাগ হলেও তার পরের কথাগুলো শুনে একটু দয়া হলো তার ওপরে। সে আমার কোনো রকম প্রশ্নের অপেক্ষা না করেই আবার বলতে শুরু করলেন, আমার এই একমাত্র মেয়ে, সম্পত্তি বলতে এই জমিটুকুই মাত্র। আমার ক্যান্সারে চিকিৎসা করতে করতে জমানো টাকা যা ছিল সবই প্রায় শেষ হয়ে গেছে। আপনিই বলুন, আমার অবর্তমানে আমার মেয়েটার কি হবে? আমার ভিটের অর্ধেকটাই তো ওরা দখল করার চেষ্টা করেছিল। আমি কখনোই হতে দিতাম না, আর তাই আমি ওদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলাম, কিন্তু খুন আমি করি। আপনারা যতই আমাকে খুনি প্রমাণ করার চেষ্টা করুন না কেন, আমি আমার মরা মায়ের নামে বলছি, আমি খুন করিনি। তিনি তাড়াহুড়ো করে জোরে জোরে কথা বলতে থাকায় কাশতে শুরু করলেন। আমি বিছানার পাশের টেবিলের ওপর রাখা জলের গ্লাসটা তার দিকে এগিয়ে দিলাম। কাশির শব্দ শুনে রাইও ঘরে ঢুকে গৌতম বাবুর পাশে বসে তাঁর মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করল, তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? গৌতম বাবু একটু জিরিয়ে রাইকে বলল, আমি আমি ঠিক আছি, তুমি ওনাকে চা দাও। রাই কিছু না বলে মাথা নিচু করে গৌতম বাবুর কথা মতো ঘর থেকে বেরিয়ে গেল। ঋষিকেশ ঠিকই বলেছিল, এ লোক খুন করেননি। তার কথাবার্তাতে এক অদ্ভুত সততার ছাপ রয়েছে। কন্যাদায় যুক্ত ক্যান্সারে আক্রান্ত বাবা আর কি বা করতে পারে, কিন্তু খুন সে করেনি। আমি এসব ভাবছিলাম, এমন সময় গৌতম বাবু বললেন, কি হলো সুজিত বাবু, চাটা তো ঠান্ডা হয়ে আসছে যে, খেয়ে নিন খেয়ে নিন। আমি দেখলাম রাই চা করে হাজির হয়েছে। এই তো নিচ্ছি। ঋষিকেশ আমাকে কখনো কখনো এমন দ্বিধার মধ্যে ফেলে দেয়, মনে হয় সামনে পেলে তার সাথে একটা হাতাহাতি হয়ে যেত। আমি আর কিছু না ভেবে তাড়াতাড়ি করে চাটা শেষ করে বললাম, তবে গৌতম বাবু, আজ উঠি। হ্যাঁ, এ কি, আপনি যে চলে যাচ্ছেন, আর কোনো প্রশ্ন করবেন না আমায়? আপনাদের যা করণীয় আপনারা কিন্তু করুন। আমি জানি আমি খুন করিনি, তাই সে ভয় আমি পাই না। আমার যেটুকু জানার ছিল তা আমার জানা হয়ে গেছে। এখন আমি উঠি, প্রয়োজন পড়লে আবার আসব। আচ্ছা তবে যান। রাইমা, ওনাকে সদর দরজা অব্দি একটু এগিয়ে দিয়ে আসো তো।
বাবার কথা মতো রাই আমাকে সদর দরজা অব্দি এগিয়ে দিয়ে গেল। আমি রাইয়ের সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম, কিন্তু সাহস করে উঠতে পারলাম না। আমি বিদায় নিলাম। তারপর ট্রামে করে একেবারে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরতেই নন্দলালের থেকে জানতে পারলাম ঋষিকেশ বাড়ি ফিরেছে। সন্ধে প্রায় গড়িয়ে এসেছে, তাই আমি আর তার সঙ্গে দেখা না করে নিজের ঘরে চলে গেলাম। তারপর আমি বাথরুমে ঢুকলাম ফ্রেশ হওয়ার জন্য। বেরোতেই দেখলাম ঋষিকেশ আমার স্টাডি টেবিলটার উপর বসে আমার লেখাগুলোতে চোখ বোলাচ্ছে। আমার দিকে না তাকিয়েই সে জিজ্ঞেস করল, তো সুজিত, কেমন লাগলো আমার উপহারখানা? আমি একটা চেয়ার টেনে তার মুখের সামনে বসে জিজ্ঞাসা করলাম, তুমি কি করে জানলে যে সেই রাস্তায় দেখা মেয়েটি আসলে গৌতম বাবুর মেয়ে? তেমন কিছু না, সেদিন মোহনবাবুর বাড়ির ফটো অ্যালবাম দেখতে গিয়ে পেয়েছিলাম। আচ্ছা, বলো তাহলে কি বুঝলে? গৌতম বাবুর সাথে কথা বলে কি মনে হলো? সে খুন করতে পারে? তুমি ঠিকই বলেছিলে, খুনটা বোধহয় সে করেনি। তার শব্দে অদ্ভুত এক সততা রয়েছে। মোহনবাবুদের ওপর মামলাটাও গৌতম বাবু কিছুটা বাধ্য হয়েই করেছে। কন্যাদায়যুক্ত বাবা আর কি বা করতে পারে? ঋষিকেশ আমায় ভালো করে দেখে একটু হেসে বলল, তিনি বোধহয় খুব তাড়াতাড়ি কন্যা দায় থেকে মুক্ত হবেন। আমি ঋষিকেশের ইঙ্গিতটা ভালোই বুঝলাম। আমি কথা ঘুরিয়ে তাকে জিজ্ঞেস করলাম, তুমি তখন থানা থেকে কোথায় গিয়েছিলে বলো তো? ঋষিকেশ জানলার পাশে গিয়ে একটা সিগারেট ধরিয়ে কয়েকবার নিঃশব্দে ধোঁয়া ছেড়ে বলল, আমি গিয়েছিলাম রেজিস্ট্রি অফিস। হঠাৎ রেজিস্ট্রি অফিস? ঋষিকেশ আমার কথার কোনো উত্তর না দিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। সুপ্রভাত পাবলিশার্স থেকে এডিটর নিলয়বাবু কল করেছে। নিলয়বাবুর সাথে আমার খুব ভালো পরিচয় রয়েছে। গত সপ্তাহে ছুটিতে তার সঙ্গে আমার আর ঋষিকেশের দেখা করার কথা ছিল, কিন্তু কাজের চাপে আমরা বেরোতেই পারিনি। সেটা নিয়ে ভৎসনা করার জন্যই বোধহয় কল করেছে। আমি কলটা ধরতেই কলের ওপর থেকে নিলয়বাবু বললেন, মশাই, আপনাদের আগের ছুটিতে কত করে বললাম আসার জন্য, আপনি তো কাজের বাহানায় আর আসলেন না। তো পরের রবিবার আসছেন তো? আমি তার সম্মান রাখতে আর বারণ করতে পারলাম না। কথা দিয়ে দিলাম যে আমি যাব। এই বলে কলটা রাখতেই দেখলাম ঋষিকেশ ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কলটা স্পিকারে রেখেই কথা বলছিলাম। আমাদের পুরো কথোপকথন ও শুনেছে। আমি কিছু বলার আগেই ঋষিকেশ আমাকে জিজ্ঞেস করল, আচ্ছা, গত সপ্তাহের কোন কোন তারিখে ছুটি ছিল? আরে 18, 19, 20 তারিখ ঈদের ছুটি ছিল। তোমাকে তো বলেছিলাম নিলয়বাবুর কথা। তুমিই তো নতুন কেসটা হাতে পেয়ে আমাকে বারণ করলে। দেখো, পরের সপ্তাহে কিন্তু যেতেই হবে। আমি নিলয়বাবুকে কথা দিয়েছি তোমার সাথে তাকে দেখা করাবো। আমি এইসব বলতে বলতে ঋষিকেশের দিকে তাকিয়ে দেখলাম সে যেন গভীরভাবে কপাল কুঁচকে কিছু একটা ভাবছে। তার এই স্বভাবটা আমার কাছে যথেষ্ট পরিচিত। সে নিশ্চয়ই কিছু একটা বুঝতে পেরেছে। চিন্তিতভাবেই আমাকে বলল, কাল একবার আমাদের নির্মল বাবুর বাড়িতে যেতে হবে। আমি যদি ভুল না হই তবে আমরা এই রহস্য সমাধানের থেকে মাত্র এক পা দূরে। নির্মল বাবুদের সাথে এই কেসের কি সম্পর্ক? ঋষিকেশ আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ডায়েরিটা নিয়ে বেরিয়ে পড়ল। পরদিন সকালে আমরা নির্মল বাবুর বাড়ির সামনে পৌঁছলাম, কিন্তু ঋষিকেশ আর আমি নির্মল বাবুর বাড়িতে না গিয়ে গলির মাথায় একটা ল্যাম্প পোস্টের পেছনে অপেক্ষা করতে থাকলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর বিরক্ত হয়ে আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, তুমি তো বললে আমরা নির্মল বাবুর বাড়িতে যাব, তবে আমরা এখানে অপেক্ষা করছি কেন? ঋষিকেশ হাতের ইশারায় আমাকে চুপ করতে বলে সামনে তাকালো। আমি দেখলাম নির্মল বাবু কাঁধে একটা ব্যাগ নিয়ে
তাড়াহুড়ো করে অফিসের জন্য রওনা হয়েছেন। তিনি বারবার তার হাত ঘড়িটাতে সময় দেখছেন আর জোরে জোরে হাঁটছেন। এরপর নির্মলবাবু ধীরে ধীরে আমাদের চোখের বাইরে চলে গেলেই ঋষিকেশ আমাকে বলল, চলো সুজিত, এখন যাওয়া যাক। আমি আর কোনো প্রশ্ন না করে ঋষিকেশের সাথে নির্মলবাবুর দরজার সামনে হাজির হলাম। কলিং বেলটা টিপতেই কামিনী দেবী দরজা খুলে দিলেন। তিনি আমাদের দেখা মাত্রই আমাদের ভেতরে আসতে বললেন। আরে আপনারা আসুন না, ভেতরে আসুন। আসলে আমরা একটি কাজে এদিক দিয়েই যাচ্ছিলাম, তো ভাবলাম আপনার সাথে একবার দেখা করে যাই। কামিনী দেবী অত্যন্ত সমাদরে আমাদের ভেতরে সেই ঘরটাতেই আবার বসতে দিয়ে বললেন, উনি তো এই মাত্র অফিসে বেরিয়ে গেলেন, আর একটু আগে আসলেই তার সাথে আপনাদের দেখা হয়ে যেত। আপনারা একটু বসুন, আমি চা করে আনছি। কামিনী দেবী, আপনি উত্তেজিত হবেন না, আমরা শুধু আপনার শরীর কেমন আছে তা জানতেই এসেছি। আমার শরীর এখন ঠিক আছে, আপনারা বসুন, আমি আসছি। আমি প্রচণ্ড ধীর গলায় ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, তুমি ঠিক কি করতে চাইছো বলো তো? কিন্তু আমার কোনো কথাই তার কানে গেল না। আমি লক্ষ্য করলাম ঋষিকেশের উজ্জ্বল দৃষ্টি নিয়ে নির্মলবাবুর ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে রয়েছে। তার চোখের এই উজ্জ্বল দৃষ্টি আমার চেনা। সে যেন কেসটা সলভ করেই ফেলেছে। সে আমার দিকে তাকিয়ে একটু হেসে বলল, আমি যা ভেবেছিলাম একদম তাই সুজিত, ওই দিকে দেখো। ঋষিকেশ আমাকে সামনের দেওয়ালের দিকে দেখতে ইঙ্গিত করল। আমি তাকাতেই দেখলাম সেখানে খুব সুন্দর হাতে লেখা কিছু কবিতা ফ্রেম করে দেওয়ালে সাজানো। আমি কিছুই বুঝতে পারলাম না। ইতিমধ্যে কামিনী দেবী চা করে আমাদের সামনে হাজির করল। ঋষিকেশ চায়ে একটা চুমুক দিয়ে কামিনী দেবীকে জিজ্ঞেস করল, আচ্ছা কামিনী দেবী, নির্মলবাবু কোথায় চাকরি করেন? তিনি একটি কেমিস্ট ফ্যাক্টরিতে চাকরি করেন। খুব একটা বেশি মাইনে নয়, কিন্তু আমাদের দুজনের সংসার চলে যায়। বেশ। আচ্ছা, ওই দেওয়ালের লেখাগুলো কি নির্মলবাবুর? হ্যাঁ, তিনি খুব ভালো ক্যালিগ্রাফিস্ট। খুব সুন্দর হাতের লেখা তার। শখ করে কিছু লেখা এইভাবে ফ্রেমবন্দি করে রেখেছেন। আচ্ছা, আমরা যেদিন এসেছিলাম সেদিন তো এসব এখানে ছিল না। সে এক অদ্ভুত ব্যাপার। জানি না কেন সেদিন হঠাৎ তার মনে হলো এগুলোকে সে পরিষ্কার করবে। তাই সবগুলো বের করে একটা ডালায় ভরে পাশের ঘরে খাটের তলায় ঢুকিয়ে দিল। তারপর কিছুক্ষণ যেতেই আবার সেগুলোকে পরিষ্কার না করেই দেওয়ালে সাজিয়ে রাখল। জিজ্ঞেস করতেই বলল আজ নাকি তার সময় নেই। ঋষিকেশ চা শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, তবে কামিনী দেবী, আজ আমরা উঠি। মা, এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন যে? আসলে আমরা একটু কাজে বেরিয়েছি, পরে আবার আসবো, কেমন? আচ্ছা, ঠিক আছে, তবে আবার আসবেন। অবশ্যই। কামিনী দেবী আমাদেরকে সদর দরজা অব্দি এগিয়ে দিলেন। দরজার সামনে এসে ঋষিকেশ কামিনী দেবীকে জিজ্ঞেস করল, আচ্ছা, নির্মলবাবুর কেমিস্ট ফ্যাক্টরিটা কোথায়? বিবেকানন্দ পল্লী, 121 লেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর কামিনী দেবীকে বিদায় জানিয়ে আমরা চলে আসলাম। কিছুটা দূর যেতেই আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। তবে এখন কোথায় যাব? এখন আমরা থানায় যাব। কিছুক্ষণ পর আমরা থানায় পৌঁছলাম। থানাতে পৌঁছতেই ধীরেন বাবুর কেবিনে ঢুকলাম। ধীরেন বাবু আমাদের দেখেই বললেন, আরে ঋষিকেশ বাবু যে আজ না জানিয়ে এই আগমন, তা কেসটার কোনো গতি হলো তবে? বোধহয় সমাধান করেই ফেলেছি, কিন্তু আপনাকে একটা সাহায্য করতে হবে। ধীরেন বাবু কনস্টেবলকে আমাদের জন্য চা আনতে পাঠিয়ে
চোখের চশমাটা ঠিক করে ঋষিকেশকে লক্ষ্য করে বললেন, বলেন কি মশাই, কেস সলভ? তা কেস সলভ যখন করেই ফেলেছেন তখন বলুন আমাকে কি করতে হবে এবার। তেমন কিছু নয়, শুধু আজ সন্ধ্যায় আমার সাথে মোহন বাবুর বাড়ি যেতে হবে অপরাধী ধরতে। ঠিক আছে, তাহলে আজ সন্ধ্যায় আমি কিছু পুলিশের লোক নিয়ে মোহনবাবুর বাড়ির সামনে অপেক্ষা করব। না, মোহন বাবুর বাড়ির সামনে নয়, মোড়ের মাথায়। আর খেয়াল রাখবেন আপনারা যে পুলিশ তা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে, তবে তাই হবে। আমরা সময় মতো পৌঁছে যাব। কনস্টেবল চা এনে দিলে আমরা সেই চা খেয়ে বেরিয়ে পড়লাম। থানার বাইরে এসে আমি আর ঋষিকেশ নির্মল বাবুর কেমিস্ট ফ্যাক্টরির সামনে এসে পৌঁছলাম। সেখানে একটা চায়ের দোকানে আমরা অপেক্ষা করতে লাগলাম। ধীরে ধীরে সন্ধে গড়িয়ে আসলো। অবশেষে নির্মলবাবু ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসলো। তিনি একটা অটো ধরে রওনা দিতেই আমরা আর একটা ট্যাক্সি ধরে তার পিছু নিলাম। কিছু দূর যেতেই ঋষিকেশ ধীরেনবাবুকে কল করে তাদের পজিশন শুনে নিল। কিছুক্ষণ পর নির্মলবাবুর অটো আর আমাদের ট্যাক্সি নির্মলবাবুর গলির সামনে পৌঁছলাম। আমরা লক্ষ্য করলাম ধীরেনবাবু যথাস্থানে দাঁড়িয়ে সাধারণ জামা কাপড় পরে তার দল নিয়ে আমাদের জন্যই অপেক্ষা করছেন। নির্মলবাবুর অটোটা গলির ভেতর চলে গেল। ঋষিকেশ আমাদের ট্যাক্সিটা গলির মাথাতেই থামিয়ে সাথে ধীরেনবাবুদের আসতে বলল। ইশারা পাওয়া মাত্রই ধীরেনবাবু তার দল নিয়ে আমাদের পাশে হাজির হলো। তারপর আমরা গলির মাথা থেকে নির্মলবাবুকে বাড়ির ভেতরে ঢুকতে দেখেই আমরাও তার পিছে পিছে তার বাড়ির সামনে উপস্থিত হলাম। কলিং বেল টিপতেই নির্মলবাবু দরজা খুলে দিলেন। তিনি আমাদের দেখে বললেন, আরে ঋষিকেশ বাবু, আপনারা আসুন আসুন, ভেতরে আসুন। এই অবেলায় আমার বাড়িতে কি মনে করে? এই একটু ঘুরতে আসলাম, কিন্তু আজ আমাদের দেখে আপনি বোধহয় খুশি হননি। মানে এটাই যে আপনি ধরা পড়ে গেছেন। আরে কি বলতে চাইছেন আপনি? ধীরেনবাবু, ওনাকে গ্রেফতার করুন। এতগুলো খুন তো উনিই করেছেন। দুজন কনস্টেবল দৌড়ে গিয়ে নির্মলবাবুর দুটো হাত চেপে ধরল। ছাড়ো 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 বলছি আমি। আমাকে ঋষিকেশ বাবু, আপনি কিন্তু মস্ত বড় ভুল করছেন। খুনটা যে আপনিই করেছেন তা আমি জানি, কিভাবে করেছেন তাও আমি জানি, কিন্তু কেন করেছেন সেটা আমার কাছে একটু অজানা। তো সেটা কি আপনি এখানেই বলবেন নাকি থানায়? আশা করি এখানে বলায় আপনার স্ত্রীর জন্য সম্মানের হবে। মুহূর্তের মধ্যে নির্মলবাবু সেই ভদ্র সাধারণ মুখটি এক বিকট হিংস্র রূপে পরিণত হল। সে ভয়ানক গলায় বলতে শুরু করল, ওই দুশ্চরিত্র বসন্ত আমার স্ত্রীর সাথে সম্পর্ক রাখবে আর আমি ওকে ছেড়ে দেব? আমার অক্ষমতায় আমরা নিঃসন্তান, আর এর সুযোগ নিয়ে ও আমার স্ত্রীকে ব্যবহার করবে। এই বলে নির্মলবাবু কামিনী দেবীর দিকে তাকালো। কামিনী দেবী কিছুটা দূরে দাঁড়িয়ে মাথা নিচু করে সবটাই শুনছে। তার মুখে লজ্জা আর চোখে জল। তাই বলে আপনি তাদের পুরো পরিবারকে মেরে ফেলবেন? নির্মলবাবু জোরে জোরে হাসতে হাসতে বললেন, একের দোষে দশের সাজা, একের দোষে দশের সাজা। ওনাকে গাড়িতে তোলো। ঋষিকেশ একবার কামিনী দেবীর দিকে তাকিয়ে আমাকে বলল, চলো সুজিত, আমাদের কাজ শেষ। নির্মল বাবুকে পুলিশের গাড়িতে তোলা হলো। কামিনী দেবী মেঝেতে হাঁটু গেড়ে বসে কাঁদতে শুরু করল। নির্মল বাবুকে নিয়ে ধীরেনবাবু চলে গেলে আমি আর ঋষিকেশ পায়ে হেঁটে রওনা দিলাম। কিছুক্ষণ চুপ থেকে আমি ঋষিকেশকে জিজ্ঞেস করলাম, তুমি কি করে বুঝলে যে নির্মল বাবুই খুনটা করেছে? আর সেদিন তুমি রেজিস্ট্রি অফিসেও বা কেন গেছিলে? একটা সিগারেট ধরিয়ে কয়েকবার ধোঁয়া ছেড়ে
ঋষিকেশ বলতে শুরু করলো। প্রথমে আমিও ভাবতে পারিনি যে নির্মলবাবু এর সাথে জড়িত থাকতে পারে। তোমার মনে আছে সুজিত, কামিনী দেবী আমাদের বলেছিল 20 তারিখ নির্মলবাবু বাড়িতে ছিল না, অফিস গেছিল। প্রথমে আমার সেটা স্বাভাবিক লাগলেও পরে যখন তোমার কাছে জানতে পারি সেদিন ঈদের ছুটি ছিল, তখন আমার কিছুটা সন্দেহ হয়। আসলে সেদিন নির্মলবাবু মোহনবাবুর বাড়ির ভেতরেই ছিলেন, তাই মোহনবাবুর সদর দরজাটা খোলা ছিল। নির্মলবাবু আসলে সেই ডায়েরিটা খুঁজছিলেন, কিন্তু যথাস্থানে সেটা না থাকায় তার খুঁজতে সমস্যা হচ্ছিল। এমন সময় কামিনী দেবী সেখানে এসে হাজির হন। তাকে ডায়েরিটা না নিয়েই পালাতে হয়। আমার যতদূর ধারণা, মোহনবাবুর কাছ থেকেই নির্মলবাবু এই ডায়েরির কথা জানতে পারে। এও জানতে পারে যে 20 বছর আগে মোহনবাবুর বাবা মাত্র 1 পাতা ডায়েরি লিখে মারা যান। আর নির্মলবাবু খুব ভালো করেই জানতেন যে মোহনবাবুদের অভাবের সংসার। আর নির্মলবাবু তখনই বসন্তের ওপর তার প্রতিশোধ তোলার প্ল্যান করে ফেলেন। মোহনবাবুর প্রতিবেশী হওয়ায় খুব সহজেই তিনি ডায়েরিতে প্রতিদিন কিছু একটা লিখে আবার সেটাকে যথাস্থানে রেখে দিতেন। আর ক্যালিওগ্রাফিস্ট হওয়ায় ডায়েরির প্রথম পাতার লেখা নকল করতে তার কোনো সমস্যা হয় না। এরপর ছিল শুধু সঠিক সময়ের অপেক্ষা। 2 মাস পর সেই সুযোগ তার কাছে চলে আসে। নির্মলবাবু ডায়েরিতে রক্ত যৌবনিকা যজ্ঞের কথা লিখে আসে। আমি যদি ভুল না হই, মোহনবাবুকে এই হিপনোটাইজ গ্যাসের কথাও নির্মলবাবুই জানিয়েছিলেন। আর তারপর মোহনবাবু নিজেই নির্মলবাবুকে তার মৃত্যু ফাঁদের সরঞ্জাম আনতে দেয়। কেমিস্ট ফ্যাক্টরিতে কাজ করার জন্য সে সহজেই হিপনোটাইজ গ্যাস মোহনবাবুকে এনে দেয়। আর তারপর তো সব তোমার জানা। আজ সকালে তখন নির্মলবাবুর বাড়িতে নির্মলবাবুর ক্যালিগ্রাফির আর্ট স্যাম্পল দেখলাম, আর কামিনী দেবীর কাছ থেকে জানলাম যে নির্মলবাবু কেমিস্ট ফ্যাক্টরিতে কাজ করে। তখনই সবটা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। তুমি কি করে জানতে পারলে নির্মলবাবুর স্ত্রী কামিনী দেবী আর মোহনবাবুর ছোট ভাই বসন্তবাবুর মধ্যে সম্পর্ক ছিল? কিছুটা আন্দাজ করেছিলাম বলতে পারো। তোমার মনে আছে তুমি বাইরে যে পাতাটা পড়েছিলে তাতে বসন্তকে নির্মলবাবু দাদার দোকানে যেতে বলেছিল? আসলে নির্মলবাবু ওই ডায়েরির মাধ্যমে বসন্তবাবুকে বাড়ির বাইরে, মানে কামিনী দেবীর থেকে দূরে থাকতে বলছিলেন। বসন্তবাবুর চাকরি নেই, তিনি সারাদিন বাড়িতেই থাকেন। আর কামিনী দেবীরও মোহনবাবুর বাড়িতে ভালোই আনাগোনা। তার উপর কামিনী দেবী নিঃসন্তান। নির্মলবাবুও বাড়িতে থাকতেন না, তো খুব সহজেই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছিল। আর সেই সম্পর্কের পরিণাম এইটা। অবশ্য কামিনী দেবী তার স্বামীর এত বড় কাণ্ডের কিছুই জানতেন না। আর রেজিস্ট্রি অফিস, ওখানে কেন গিয়েছিলে? এইটা দেখার জন্য যে জমিটা নিয়ে মোহনবাবু আর গৌতমবাবুর মধ্যে মামলা চলছে, সেটা আসলে কার নামে রেজিস্ট্রি রয়েছে সেটা গৌতমবাবুর নামেই ছিল। সুতরাং মামলাটা জিততে গৌতমবাবুর খুব একটা সমস্যা হতো না। তো শুধু শুধু গৌতমবাবুর মোহনবাবুর পরিবারকে মারার জন্য কোনো কারণ ছিল না। আচ্ছা আচ্ছা, বুঝলাম। শুনছিলেন রক্ত যৌবনিকা, গল্পকার চয়ন সাহা। গল্প পাঠে আমি সায়ন, ঋষিকেশ স্বরূপ, কামিনী বৌদি অঙ্কিতা, নির্মলবাবু বাল্মীকি, ধীরেনবাবু দীপ, গৌতমবাবু রাহুল, রায় শ্রাবস্তি। অন্যান্য চরিত্রে আমি সায়ন এবং রাহুল। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্পকার চয়ন সাহা এবং বিশ প্রোডাকশনকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ফিকশন হাট ফিরে আসবে আবার একটা নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবে।